সবাই স্লাইড দেখতে পাচ্ছ? সবাই ভালো আছো? হ্যালো, স্লাইড দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, সবাই ভালো আছো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ক্লাস শুরু করছি। তোমাদের ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। তো আজকে আমরা পড়ব হলো তৃতীয় অধ্যায়, কোষ রসায়ন। আমাদের কোষ বিভাজন আমরা শেষ করেছি। আমরা আজকে তৃতীয় অধ্যায় পড়বো, কোষ রসায়ন। কোষ রসায়নের আজকে প্রথম লেকচার। আজকের বিষয়বস্তুগুলো হলো শর্করা বৈশিষ্ট্য, শর্করার কাজ ও প্রকারভেদ। আচ্ছা, কোষ রসায়ন সম্পর্কে আমরা একটু জেনে নিই। কোষ রসায়ন মানে হলো আমাদের যে জীব কোষ আছে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ আছে, এই কোষগুলোর মধ্যে কি কি রাসায়নিক পদার্থ আছে সেগুলো। তা আমাদের কোষের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো কি কি? এগুলো আছে শর্করা, আমিষ, তারপরে লিপিড বা চর্বি, তারপরে আরো আছে হলো এনজাইম। তা আমরা এই কোষ রসায়নে আরো অনেক রাসায়নিক পদার্থ আছে, কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই 4 ধরনের রাসায়নিক পদার্থকে। আমরা প্রথমেই যে রাসায়নিক পদার্থ সম্পর্কে জানবো সেটা হলো শর্করা। আজকে স্লাইড তৈরিতে ঢাকা সিটি কলেজ বিজ্ঞান বিভাগের যে সকল সহকর্মী সহযোগিতা করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে স্লাইড তৈরিতে যে সকল বইয়ের তথ্য নেওয়া হয়েছে তাদের বইগুলোর নাম দেওয়া হলো। আমরা আমাদের টপিকসে ফিরে যাই। আমাদের টপিক ছিল হলো কোষ রসায়নের মধ্যে শর্করা। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষে জীবন ধারণের সব উপাদান তৈরি হয় ও বিরাজ করে। উদ্ভিদ দেহ ও বিভিন্ন অজৈব ও জৈব উপাদানের সমন্বয়ে গঠিত। বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বলা হয়। জীবদেহের জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য জৈব অ্যাসিড, বিভিন্ন এনজাইম ইত্যাদি প্রধান। আমরা বলেছিলাম যে কার্বোহাইড্রেট, তারপর লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এগুলা আমরা পড়বো, এখানেই পড়বো। তারপরে এনজাইম, এটাও আমরা পড়বো। আর নিউক্লিক অ্যাসিড, এটা কিন্তু কোষের অংশ। নিউক্লিক অ্যাসিডটা ছিল কোষের অংশ, এটাও রাসায়নিক পদার্থ, কিন্তু তোমাদের সিলেবাসে এই নিউক্লিক অ্যাসিডকে দিয়েছে কোষের শেষে। এই জন্য আমরা যখন কোষ চ্যাপ্টার পড়াই তখন আমরা বলেছিলাম যে কোষ রসায়ন শেষ করার পর আমরা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ এই জিনিসগুলো বুঝবো। তাহলে আমরা এই কোষ রসায়নের এই রাসায়নিক পদার্থগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা ইনশাল্লাহ নিউক্লিক অ্যাসিডও ভালোভাবে বুঝবো। নিউক্লিক অ্যাসিড মানে হলো ডিএনএ এবং আরএনএ। তো শর্করার বৈশিষ্ট্য, এটি দানাদার, যেমন চিনি। তাহলে চিনি কোন ধরনের শর্করা দ্বারা গঠিত কারো জানা আছে? চিনি কোন ধরনের শর্করা দ্বারা গঠিত কারো কি আগে থেকে জানা আছে? সুক্রোজ। সুক্রোজ, গুড। হ্যাঁ, সুক্রোজটা হলো এক ধরনের ডাইস্যাকারাইড। তো এটি দানাদার। তন্তুময়, তন্তুময় হলো সেলুলোজ। তন্তুময় মানে গাছের যে বাকল গুলো আছে, হ্যাঁ, বা আঁশ জাতীয় পাট বা তুলা, তাহলে এই ধরনের যেগুলো আছে সে সমস্ত অংশ পদার্থগুলো সেলুলোজ দ্বারা গঠিত, এই জন্য তন্তুর মতো হয়।
বা পাউডার জাতীয় পদার্থ। এরা স্বাদে মিষ্টি। স্বাদে মিষ্টি মানে যেমন চিনি, এরা স্বাদে মিষ্টি, বা ফলের রস, এগুলো মিষ্টি। আবার স্বাদবিহীন, যেমন তন্তু বা আমরা যেটা বলি এই গাছের বাকল, চামড়া, এগুলো সবই হলো সেলুলোজ। তাহলে এগুলো হলো স্বাদবিহীন, এগুলোর কোনো স্বাদ নাই। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অধিকাংশই পানিতে অদ্রবণীয়। বেশিরভাগ শর্করাই পানিতে অদ্রবণীয়, তবে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়। তো সরল প্রকৃতির কার্বোহাইড্রেট কারা আমরা পরে জেনে নেবো, যেমন গ্লুকোজ। আমি আপাতত বলে রাখছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হলো সরল প্রকৃতির কার্বোহাইড্রেট। এরা আবার পানিতে দ্রবণীয়, মানে পানির সাথে মিশে যাবে। অ্যাসিডের সাথে মিশে এস্টার গঠন করে। তাহলে শর্করা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার গঠন করে। এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। তো এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সক্রিয় মানে কি, যে আলোর উপস্থিতিতে এরা বিভিন্ন ধরনের রোটেশন করে। কেউ কোনো পদার্থ ডান দিকে ঘুরবে দ্রবণে, আবার কোনো পদার্থ বাম দিকে ঘূর্ণন প্রদর্শন করে। ওগুলো আমরা পরে বিস্তারিত আমরা জানবো। আলোক সমানুটাও আমরা পরে বিস্তারিত জানবো। কার্বোহাইড্রেটের কাজ, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। আমাদের দেশে যে আমরা খাদ্য খাই, এই খাদ্যের মেন ইটা কি, সোর্সটা কি? শর্করা, আমিষ, না লিপিড? আমরা কোন খাদ্যটা বেশি খাই? শর্করা। শর্করা খাই। শর্করা। ভাত। যেমন আমরা ভাত খাই, ভাত আমাদের খাদ্য প্রধান। তারপরে আমরা সেগুলো সকলে যে রুটি খাই বা অনেকে পাউরুটি খাই, সেগুলো কিন্তু শর্করা। তাহলে আমাদের দেশে যে খাবারগুলো খায় সেগুলো হলো মেনলি শর্করাই খাই, বেশি খাই। অন্যান্য অন্যান্য উপাদানও খাই, তবে শর্করাটা বেশি খাই। এবং এই শর্করা থেকে যে শক্তিটা পাওয়া যায়, সেই শক্তিটা কিন্তু হ্যাঁ খুব কম। প্রোটিন বা লিপিড এগুলো থেকে শক্তি বেশি পাওয়া যায়। উদ্ভিদের স্বাভাবিক টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আমাদের বিভিন্ন যে জয়েন্ট আছে, অস্থি সন্ধি বলে সেগুলোকে, সেই অস্থি সন্ধির মাঝখানে আমরা অনেক সময় যে গরুর বা ছাগলের নিহারি খাই, হ্যাঁ, সেগুলোতে দেখবো যে হাড়ের ভিতর থেকে এক ধরনের তরল বের হয়ে আসছে। হ্যাঁ, এগুলো বেশিরভাগ দেখা গেলো যে জয়েন্টের ওগুলোতে বেশি থাকে, যেমন হাঁটুর জয়েন্টে আছে বা কনুই জয়েন্টে আছে। এই তরল পদার্থগুলো লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে। এগুলো এক ধরনের হলো কার্বোহাইড্রেট। উদ্ভিদ দেহে সঞ্চয় পদার্থ হিসেবে বিরাজ করে। যেমন আমরা জানি উদ্ভিদ কোষের যে সঞ্চয়ী পদার্থ তার নাম কি? উদ্ভিদ কোষে যে সঞ্চয়ী পদার্থ রয়েছে তার নাম কি? উদ্ভিদ কোষে যে সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে তার নাম কি, কেউ বলতে পারবা? উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থ স্টার্চ। তাহলে আমরা বলতেছি উদ্ভিদ কোষে যে সঞ্চয় পদার্থ আছে সেটাও কিন্তু স্টার্চ। আবার দেখা গেল যে প্রাণী কোষের যে সঞ্চয় পদার্থ সেটাও কিন্তু গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেনই বলো বা স্টার্চই বলো, এরা কিন্তু সবই কার্বোহাইড্রেট। তাহলে এগুলো হলো কাজ। আমরা এবারে আসবো, তাহলে আমাদের বৈশিষ্ট্য আর কাজের মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে? কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এবং কাজের কোথাও কোনো সমস্যা থাকলে বলো, যে ওই বৈশিষ্ট্যটা বোঝো নাই। আচ্ছা, আমরা কাজের আরো কয়েকটা ইয়ে আছে, এগুলো আমরা জেনে নিই। কেলভিন চক্র, ক্রেবস চক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে আমরা জানি কেলভিন চক্র এটা হলো সালোক সংশ্লেষণের একটা পর্যায়, অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, কেলভিন চক্রে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। আবার ক্রেবস চক্র এটা একটা সবাত শোষণের একটা ধাপ। সবাত শোষণের এই ধাপে শক্তি উৎপন্ন হয়, এটিপি, NADH2 এগুলো উৎপন্ন হয়। তাহলে এগুলো কিন্তু এই ক্রেবস চক্র কিন্তু গ্লুকোজকে জারিত করার মাধ্যমে হ্যাঁ শক্তি উৎপন্ন করে। তাহলে ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয়।
বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। হ্যাঁ, তাহলে কোএনজাইম জিনিসটা কি? আমরা এই কোষ রসায়নে যখন এনজাইম পড়বো তখন আমরা জেনে নেব কোএনজাইমটা কি। তো বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবেও কার্বোহাইড্রেট থাকতে পারে। ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমরা কোষ প্রাচীর এই চ্যাপ্টারটা পড়েছি, তাহলে ওখানে আমরা দেখেছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো ছিল, আবার পেকটিনও ছিল। তোমাদের কি মনে আছে যে সেলুলোজ আর হেমিসেলুলোজ, সেলুলোজই ধরো, সেলুলোজ কোষ প্রাচীরের কোন লেয়ারে ছিল কারো মনে আছে? কোষ প্রাচীরের 3টা লেয়ার ছিল, একটা ছিল মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তবে সেলুলোজ, সেলুলোজ কোথায় ছিল কারো মনে আছে? কোষ প্রাচীরের 3টা অংশ ছিল বা 3টা স্তর ছিল। সেলুলোজ ছিল হলো প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। হেমিসেলুলোজ কোথায় ছিল? রেসপন্স করো, তাহলে বুঝবো যে তোমরা। স্যার মধ্য পর্দার উপর। না, হেমিসেলুলোজ ছিল প্রাইমারি প্রাচীর, হেমিসেলুলোজ ছিল প্রাইমারি প্রাচীর। আর পেকটিন কোথায় ছিল? পেকটিন, স্যার বুঝতে পারি নাই। পেকটিন লাস্টে যে পেকটিন কথাটা আছে, এই পেকটিন কোষ প্রাচীরের কোন স্তরে ছিল বা কোন অংশে ছিল? কোষ প্রাচীরের মধ্য পর্দা। গুড, পেকটিন ছিল কোষ প্রাচীরের মধ্যপর্দায়। পেকটিন জিনিসটা কি? স্যার আমার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নিয়ে একটা প্রশ্ন আছে। আচ্ছা, আসছি ওখানে, ওখানে আমি আসছি। তাহলে পেকটিন জিনিসটা কি কেউ কি বলতে পারবা? পেকটিনটা ছিল ক্যালসিয়াম, অজৈব ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, লবণ। আর কাইটিন, কাইটিন কিন্তু সব উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে না, কাইটিনটা থাকবে হলো তোমার ছত্রাকের যে কোষ প্রাচীর আছে সেখানে। এবার আসে বৈশিষ্ট্যে যায়, বৈশিষ্ট্যে কি কার একজন প্রশ্ন ছিল? স্যার তাপ কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, এটার মানেটা স্যার বুঝতে পারি না। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত, জি স্যার। মানে তাপ করলে হ্যাঁ এর ইটা চেঞ্জ হয়ে যায়, কাঠামোটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই এই শর্করার যে কাঠামোটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় তাপ প্রয়োগ করলে। অঙ্গার বলতে কি স্যার আকৃতিকে বুঝাইছে? আকৃতি মানে কাঠামো, যে তার যে স্ট্রাকচার সেটা। শর্করার অনেকগুলো কাঠামো আছে না, যে C6H12 O6 এরকম, সেই কাঠামোগুলো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এবার যাই হলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ সেটা হলো আমরা কয়েকটা ভিত্তির উপর নির্ভর করে আমরা এটা করব। একটা হলো স্বাদের ভিত্তি, একটা হলো গঠন অণুর ভিত্তি, আর একটা হলো বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে। তো প্রথমে আমরা আসবো স্বাদের উপর নির্ভর করে। স্বাদের উপর নির্ভর করে শর্করাকে দুই ভাগে ভাগ করব, একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। স্বাদের ভিত্তিতে একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। গঠন অণুর ভিত্তিতে শর্করা হলো 4 ধরনের, একটা হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডকে আবার কার্বন সংখ্যার ভিত্তিতে কয়েক ভাগে ভাগ করা হয়। কার্বন 3 হলে ট্রায়োস, 4 হলে টেট্রোস, 5 হলে পেন্টোস, কার্বন সংখ্যা 6 হলে হেক্সোস এবং কার্বন 7 হলে হেপ্টোস। ঠিক আছে, তাহলে কার্বন মনোস্যাকারাইড আবার কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10টি। মনোস্যাকারাইড গঠনে কার্বন সংখ্যা সর্বনিম্ন থাকবে 3টি এবং সর্বোচ্চ থাকবে 10টি। তো এখানে আমরা দিয়েছি 3, 4, 5, 6, 7, আরো কিন্তু হইতো। তাহলে কার্বন 8 হলে হয়তো অক্টোস, কার্বন 9 হলে হয়তো ননোস, আর কার্বন 10 হলে ডেকোস। তাহলে মোট মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার ভিত্তিতে 8 ভাগে ভাগ করা যায়। আমরা তোমাদের সিলেবাসে 6 পর্যন্ত দেওয়া আছে, এখানে আমরা 7 পর্যন্ত লিখেছি। তোমাদের সিলেবাসে 3 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আবার ট্রাইস্যাকারাইড হতে পারে, টেট্রাস্যাকারাইড হতে পারে, পেন্টাস্যাকারাইড হতে পারে, হেক্সোস্যাকারাইড হতে পারে, পলিস্যাকারাইড।
আর বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে একে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। একটা হলো রিডিউসিং সুগার আর একটা হলো নন রিডিউসিং সুগার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডকেও আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো গঠন সহায়ক আর একটা হলো সঞ্চিত। অর্থাৎ একটা গঠন তৈরি করে, যেমন সেলুলোজ, পেকটিক অ্যাসিড। যেমন সেলুলোজ আমরা দেখেছি যে কোষ প্রাচীরের প্রাইমারি প্রাচীর, তারপর হলো সেকেন্ডারি প্রাচীর তৈরি করছে, এটা একটা গঠন। পেকটিক অ্যাসিড তৈরি করছে হলো মধ্যপর্দা। আর সঞ্চিত পলিস্যাকারাইড হলো, যেমন উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। ঠিক আছে? বা উদ্ভিদ কোষেরই আবার একটা সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হবে, সেটা হলো ছত্রাক। ছত্রাক কোষের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। তো এটা একটা সার্বিক কাঠামো। আমরা আস্তে আস্তে এই কাঠামোগুলো বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা বলেছিলাম স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার। একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। সুগার এরা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। তাহলে সুগার কি? এরা স্বাদে মিষ্টি হবে, দানাদার হবে এবং পানিতে দ্রবণীয় হবে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আমরা যদি সুক্রোজ দেখি, সুক্রোজ আমরা একটু আগে বললাম চিনির মধ্যে সুক্রোজ আছে। তাহলে সুক্রোজ আমরা যখন মানে চিনি যখন আমরা খাই, আসলে সুক্রোজই খেয়ে থাকি। তাহলে সেই সুক্রোজ কি স্বাদে মিষ্টি না? আবার সুক্রোজ পানিতে মিশালে পানিতে দ্রবণীয় হয়ে যায়। হ্যাঁ, আর সুক্রোজের কাঠামোটা হলো দানাদার। ঠিক একই রকম ভাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ। নন সুগার এরা স্বাদে মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। এরা স্বাদে মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এই যে গাছের বাকল বা যদি আমরা বিভিন্ন ধরনের তন্তু, যেমন পাটের আঁশ বা তুলার যে তন্তুগুলো আছে, সেগুলো যদি আমরা ই করি তাহলে আমরা কোনো স্বাদ পাবো না। এই জন্য বলতে স্বাদে মিষ্টি নয়, অদানাদার। সেগুলো কিন্তু পানিতেও দ্রবণীয় না, অদ্রবণীয়। তাহলে এই ছিল স্বাদের উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। আমরা এবারে যাব গঠন অণুর উপর নির্ভর করে, রাসায়নিক গঠন অণুর উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তাহলে রাসায়নিক গঠন অণুর উপর নির্ভর করে কার্বোহাইড্রেটকে আমরা 4 ভাগে ভাগ করব। একটা হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। প্রথমে আমরা আসবো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক মনো মানে এক, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত হলে তাকে আমরা বলবো সরল কার্বোহাইড্রেট। একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত হলে তাকে সরল কার্বোহাইড্রেট নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। বা আমরা আরো একটা সংজ্ঞা বলতে পারি যে যে সমস্ত কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না, তাকে আমরা বলতে পারি মনোস্যাকারাইড। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে গ্লিসারলডিহাইড, আরো আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো। তাহলে মনোস্যাকারাইডের গঠনে সর্বনিম্ন কার্বন সংখ্যা 3 এবং সর্বোচ্চ কার্বন সংখ্যা 10 থাকে। তাহলে 3 থেকে 10টি কার্বন সংখ্যা নিয়ে মনোস্যাকারাইড গঠিত। তাহলে আমরা কি সবাই মনোস্যাকারাইড বুঝেছি? মনোস্যাকারাইড কাকে বলে? জি স্যার। তাহলে একটি মাত্র সেখানে মনোস্যাকারাইডের উদাহরণ দিলে ভালো হইতো। হ্যাঁ, মনোস্যাকারাইডের উদাহরণ হলো এখানে আছে গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইড মানে স্যার এটা একটা মানে মনোস্যাকারাইড। আমি বলতে চাচ্ছি সংকেতটা আর কি স্যার, ওই রাসায়নিক সংকেত। হ্যাঁ, বলো। স্যার আমি বলতে চাইছিলাম স্যার, রাসায়নিক সংকেত সহ দিলে ভালো হইতো আর কি। ও, ওই যে রাসায়নিক সংকেত আমরা যখন করব, তোমার হলো যে গাঠনিক। মনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ করবো যখন, ওখানে রাসায়নিক সংকেত দিব। গ্লিসারলডিহাইডে তোমার 3টা কার্বন থাকে, এটুকু জেনে রাখো। জি স্যার। গ্লিসারলডিহাইডে 3টি কার্বন থাকে এবং এটি হলো সবচেয়ে ক্ষুদ্রতম মনোস্যাকারাইড। কারণ আমরা জানি মনোস্যাকারাইডের সর্বনিম্ন কার্বন সংখ্যা হলো 3 এবং সর্বোচ্চ কার্বন সংখ্যা হলো 10। তাহলে ট্রাইউস। হ্যাঁ, বলো। স্যার গ্লিসারলডিহাইড কি ট্রাইউস স্যার? ট্রাইউস। ট্রায়োস। হ্যাঁ, ট্রায়োস। গ্লিসারলডিহাইডটা হলো ট্রায়োস। হ্যাঁ, এটা একটা ক্ষুদ্রতম মনোস্যাকারাইড। আচ্ছা, এবার আমরা আসবো ডাইস্যাকারাইড। গ্রিক ডাই এবং
মানে ডাই মানে হলো 2, আর স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। যেমন সুক্রোজ, হ্যাঁ, এখানে দুইটা মনোস্যাকারাইড একক থাকবে, এটা হলো দুইটি মনোস্যাকারাইড একক থাকবে। বা আমরা এইভাবে বলতে পারি, যে সকল শর্করাকে বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। এভাবে কেউ যদি বলে সেটাও হবে, যে সকল শর্করাকে বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে। সুক্রোজ হতে পারে। আবার দুধের একটা শর্করা আছে ল্যাকটোজ, দুধের শর্করার নাম কিন্তু ল্যাকটোজ, তাহলে সেটাও হতে পারে সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো সবই ডাইস্যাকারাইড। আরেকটা আছে ম্যালটোজ, সেলোবায়োজ, এগুলো সব ডাইস্যাকারাইডের উদাহরণ। অলিগোস্যাকারাইড, গ্রিক অলিগো মানে ফিউ বা স্বল্প, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। হ্যাঁ, তাহলে আমরা যে সকল শর্করাকে যে বিশ্লেষণ করব, আদ্র বিশ্লেষণ করব, তাহলে সর্বনিম্ন মনোস্যাকারাইড পাবো 3টি এবং সর্বোচ্চ মনোস্যাকারাইড পাবো 10টি। ঠিক আছে, তাহলে 3 থেকে 10টি যদি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। র্যাফিনোজ, র্যাফিনোজ এমন একটা অলিগোস্যাকারাইড, হ্যাঁ, যেখানে 3টি মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে র্যাফিনোজ 6 কার্বন বিশিষ্ট। ট্রাইস্যাকারাইড। ঠিক আছে, র্যাফিনোজের আরেকটা নাম হতে পারে ট্রাইস্যাকারাইড, যেহেতু 3টি মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে আমরা যদি অলিগোস্যাকারাইড বলি, তাহলে অলিগোস্যাকারাইডকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? 3টি স্যার। 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়। যদি 3টি থাকে তাহলে হবে ট্রাইস্যাকারাইড, 4টি থাকলে টেট্রাস্যাকারাইড, এই যে আমরা এখানে বলেছিলাম না, 4টা থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড, 6টা থাকলে হেক্সাস্যাকারাইড, 7টা থাকলে হেপ্টাস্যাকারাইড, 8টা থাকলে অক্টাস্যাকারাইড, 9টা থাকলে ননোস্যাকারাইড, 10টা থাকলে ডেকাস্যাকারাইড। হ্যাঁ, 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে, মানে 8টা। জয়টা মনোস্যাকারাইড থাকবে তার উপর নির্ভর করে তাকে আমরা ভাগ করতে পারবো। 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাকে আমরা বলছি অলিগোস্যাকারাইড। আচ্ছা, এবার আমরা আসবো পলিস্যাকারাইড। তো গ্রিক পলি মানে হলো বহু, আর স্যাকারিন মানে হলো সুগার বা চিনি। যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলে। তাহলে কি বললাম, যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মানে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলে। এখানে বলা হচ্ছে যে 10-এর অধিক, আমরা জানি 10টা মনোস্যাকারাইড একক পাওয়া গেলে সেটি হলো অলিগোস্যাকারাইড, আর এখানে আমরা বলছি 10-এর অধিক, তাই 10 থাকলে আমরা জানি অলিগোস্যাকারাইড। আদ্র বিশ্লেষণ করলে যদি 10টি মনোস্যাকারাইড পাওয়া যায় তাহলে সেটা হবে অলিগোস্যাকারাইড। তাহলে আমরা 10-এর অধিক সংখ্যক যখন মনোস্যাকারাইড পাবো, হ্যাঁ, কোনো কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে, তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। যেমন হলো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে স্টার্চকে বিশ্লেষণ করলে অনেক শত শত মনোস্যাকারাইড একক পাওয়া যায়। তাহলে এই ছিল হলো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তাহলে এই এই শ্রেণীবিভাগটা কি সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, এবারে একটা কোশ্চেন করি, বলতো মনোস্যাকারাইডে মনোস্যাকারাইডে যে কার্বন পরমাণু থাকবে, এই পরমাণুর সংখ্যা কত থেকে কতর মধ্যে সীমাবদ্ধ? মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা 3 থেকে 3 থেকে 3 থেকে, স্যার কার্বন সংখ্যা, হ্যাঁ, কার্বন সংখ্যা, আচ্ছা 3 থেকে 10। গুড, 3 থেকে 10। তাহলে এই কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভর করেই মনোস্যাকারাইডকে কিন্তু 8 ভাগে ভাগ করা যায়। কার্বন 3 থাকলে, এই যে আমরা এখানে যেমন দেখাইছিলাম, কার্বন 3 থাকলে ট্রায়োজ, 4 থাকলে টেট্রোজ, কার্বন সংখ্যা 5 থাকলে পেন্টোজ, 6 থাকলে হেক্সোজ, 7 থাকলে হেপ্টোজ, এভাবে 8, 9, জি 10, স্যার। হ্যাঁ, এভাবে ভাগ করে দেয়। কিন্তু তোমাদের সিলেবাসে আমরা 3, 4, 5, 6 হেক্সোজ পর্যন্ত আমরা পড়বো। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হলো বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে কার্বন বিজারণ ক্ষমতার উপর নির্ভর করে কার্বোহাইড্রেটকে 2 ভাগে ভাগ করব।
একটা হলো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আর একটা হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তো প্রথমেই আমরা আসি রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদের রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে। তাহলে আমরা যখন গ্লুকোজের কাঠামো দেখব, গ্লুকোজের কাঠামোতে আমরা দেখবো যে একটা অ্যালডিহাইড আছে, মুক্ত অ্যালডিহাইড থাকবে। সিঙ্গেল, যদি আমরা একটা গ্লুকোজ চিন্তা করি তাহলে সিঙ্গেল গ্লুকোজে একটি মুক্ত অ্যালডিহাইড থাকবে। আবার যদি সিঙ্গেল একটা আমরা ফ্রুক্টোজ চিন্তা করি তাহলে সিঙ্গেল একটা ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন পরমাণুতে কিটোন থাকবে, এই গ্রুপটা থাকবে। ঠিক আছে, তাহলে যদি আমরা শুধু গ্লুকোজ বা শুধু ফ্রুক্টোজ চিন্তা করি তাহলে শুধু গ্লুকোজে থাকবে অ্যালডিহাইড মূলক আর শুধু ফ্রুক্টোজে থাকবে কিটোন মূলক। তাহলে এই সমস্ত শর্করা যখন আলাদা থাকছে, গ্লুকোজ বা ফ্রুক্টোজ যখন আলাদা থাকছে, তখন কিন্তু হ্যাঁ তাদের তাদের কাঠামোতে একটি মুক্ত অ্যালডিহাইড, গ্লুকোজ হলে একটি মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজ হলে একটি একটি মুক্ত কিটোন থাকবে। এবং এরা তখন কি করবে, ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে এবং তাদেরকে রিডিউসিং সুগার বলে। এই সমস্ত শর্করাগুলো কিছু দ্রবণের সাথে এরা বিক্রিয়া করে, সেই দ্রবণগুলো আমরা এখানে উল্লেখ করে নাই। যেমন একটা দ্রবণ আছে তোমার বেনেডিক্স বিকারক, আরেকটা আছে হলো বারফোর্ড বিকারক, আরেকটা আছে ফেহলিং বিকারক। তো ফেহলিং বিকারক, বারফোর্ড বিকারক বা বেনেডিক্স বিকারক, এগুলোর মধ্যে যে যৌগগুলো থাকে সেই যৌগগুলোকে বিজারিত করতে পারে গ্লুকোজের অ্যালডিহাইড অথবা ফ্রুক্টোজের কিটোন। এই কারণে এদেরকে বলা হবে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। আমি আবার এটা বলতেছি, যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা একটি কিটোন গ্রুপ থাকবে এবং এরা ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদের রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। তাহলে আমি একটু আগে বলেছি গ্লুকোজের কাঠামোতে, গ্লুকোজে যখন আমরা সংকেত দেখব, গাঠনিক সংকেত দেখব, সেখানে আমরা একটা মুক্ত অ্যালডিহাইড দেখতে পাবো। এই গ্লুকোজের সাথে যখন আমরা একটু আগে যে দ্রবণগুলোর নাম বললাম, যেমন ফেহেলিং বিকারক বা বেনেডিক্স বিকারক, এই বিকারকের মধ্যে যদি গ্লুকোজ ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই বিকারকে বা ওই দ্রবণের মধ্যে যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে গ্লুকোজ কি করবে, বিজারিত করে দিবে বা ফ্রুক্টোজ বিজারিত করে দিবে। ঠিক আছে, এই জন্য এগুলোকে আমরা বলছি বিজারক শর্করা। তাহলে কি আমরা সবাই বিজারক শর্করা বুঝতে পেরেছি? বিজারক শর্করা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসবো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদের নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলে। তাহলে এখন আমরা একটু আগে জানলাম গ্লুকোজ একাকী থাকলে মুক্ত অ্যালডিহাইড থাকবে, আবার ফ্রুক্টোজ যখন একাকী আছে তখন মুক্ত কিটোন আছে। এখন এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি মিলিত হয়ে কোনো যৌগ গঠন করে, সেটা ডাইস্যাকারাইড হতে পারে বা অন্য পলিস্যাকারাইড হতে পারে, যে যৌগগুলো গঠন করবে সেই যৌগগুলোতে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ মুক্ত হিসেবে থাকবে না। ঠিক আছে, যেমন আমরা যদি সুক্রোজের কথাই চিন্তা করি, সুক্রোজ বা হেমিসেলুলোজ বা কাইটিন, এগুলোর কথা চিন্তা করি, আমরা সুক্রোজের কথাই চিন্তা করি। সুক্রোজের গঠনে আমরা জানি যে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে তোমার সুক্রোজ তৈরি করে ফেলে। তো সুক্রোজ যখন থাকে তখন সুক্রোজের মধ্যে এই গ্লুকোজের মুক্ত যে অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের যে মুক্ত কিটোন, এই অস্তিত্বগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। এই কারণে সুক্রোজ তখন হয়ে যায় অবিজারক শর্করা। ঠিক আছে, সে তখন ওই যে বিজারক গুলো আছে, যেমন আমরা একটু আগে দেখলাম ওই ফেলিং বিকারক বা বেনেডিক্স বিকারক, সেগুলোর যৌগকে আর বিজারিত করতে পারবে না। এই জন্য সুক্রোজ, হেমিসেলুলোজ, কাইটিন এগুলো হলো অবিজারক। এদের গঠনে কখনোই মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকবে না। ঠিক আছে, তার সেগুলো যখন তারা একটার সাথে আরেকটা যৌগ যখন মিলিত হয়, মানে গ্লুকোজের সাথে বা গ্লুকোজ ফ্রুক্টোজের সাথে যখন মিলিত হয়, তখন তাদের মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোনের অস্তিত্বগুলো নষ্ট করে ফেলে। এই জন্য তারা হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। স্টার্চ, সেলুলোজ এগুলোও হলো অবিজারক শর্করা।
গ্লাইকোজেন, এগুলো অবিজারক শর্করা। আর রিডিউসিং সুগার হবে সব মনোস্যাকারাইড, সব মনোস্যাকারাইড। এখানে আমরা যদিও তিনটা নাম দিয়েছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এছাড়া আরো হতে পারে গ্লিসারলডিহাইড হতে পারে, ইরিথ্রোজ হতে পারে, রাইবোলোজ হতে পারে, হ্যাঁ এগুলো হতে পারে। তো এই ছিল হলো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তাহলে এই শেষ যে শ্রেণীবিভাগটা আমরা পড়লাম, এটার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে শেষটার মধ্যে? স্যার আমার মনোস্যাকারাইড নিয়ে একটা প্রশ্ন আছে। মনোস্যাকারাইড, আচ্ছা বাইরে করে মনোস্যাকারাইড বলো। স্যার এখানে এটা পারবে স্যার, এখানে আবুল হাসানের বইয়ে স্যার মনোস্যাকারাইডের যে সংজ্ঞাটা দিছে ওখানে লেখা আছে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বন একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড। স্যার হাইড্রোলাইসিসটা জিনিসটা কি? হাইড্রোলাইসিস, জি স্যার। পানি বিশ্লেষণ। হাইড্রো মানে কি বলতো? হাইড্রো অর্থ হইলো পানি। হাইড্রোজেন, পানি, পানি। হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রো মানে হলো পানি, হাইড্রো, হাইড্রো মানে পানি বোঝায়। আমরা ওই যে ফ্লুইড মোজাইক মডেলে পড়েছিলাম না, হাইড্রোফিলিক, তারপর হাইড্রোফোবিক পড়েছিলাম। জি স্যার, পানিগ্রাহী। হ্যাঁ, পানি জি স্যার। আকর্ষী বা পানি বিকর্ষী। তাহলে হাইড্রো মানে হলো পানি, আর লাইসিস মানে হলো বিশ্লেষণ বা ভেঙে ফেলা। তাহলে পানি বিশ্লেষণ, পানি বিশ্লেষণ না বলে আমরা বলেছি আদ্র বিশ্লেষণ। আমি কিন্তু এই মনোস্যাকারাইড পড়ানোর সময় বলেছিলাম যে যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে কার্বোহাইড্রেট বা শর্করার আর কোনো ক্ষুদ্রতর একক পাওয়া যায় না। হ্যাঁ, ওটা বললেও হবে, ওটাও বলেছিলাম। ঠিক আছে, আবার এটা বললেও হবে, সুন্দর। এখানে যেটা দেওয়া আছে এটা বললেও হবে। আর কারো কোথাও সমস্যা আছে? বলো, আর কারো কোথাও সমস্যা থাকলে বলো। মনোস্যাকারাইড। হ্যাঁ, মনোস্যাকারিন, এটা হলো মনোস্যাকারাইডের মানে দুটো গ্রিক ওয়ার্ড। একটা গ্রিক ওয়ার্ডের নাম হলো মনো, আর একটা গ্রিক ওয়ার্ডের নাম হলো স্যাকারিন। হ্যাঁ, সেগুলোর মিনিং দেওয়া আছে। আচ্ছা, আমরা আহ, যেহেতু দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, কোষ বিভাজন, সেখানকার তোমাদের যেহেতু অনুধাবনমূলক কোশ্চেন একটু সমস্যা হয়, কারণ বিগত যে স্টুডেন্ট গুলো ছিল তারা অনুধাবনমূলক কোশ্চেন গুলো নিয়ে একটু সমস্যায় পড়ে। এই জন্য আমি তিনটে এখানে অনুধাবনমূলক কোশ্চেন একটু বুঝাই দিই, বা কেউ যদি বুঝে থাকো অ্যান্সার দিতে পারো। খ নম্বর, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন? এই কোশ্চেনের অ্যান্সার কি কেউ দিতে পারবা? না পারলে বলো, আমি বলে দিব। আর কেউ যদি পারো তাহলে বলো, চেষ্টা করতে পারো। কেউ কি পারবা? স্যার সমতা রক্ষার জন্য। একটু একটু এটা তো বললে হবে না, একটু মানে ই করো, ডিটেলস বলো। আচ্ছা, আমি বলে দিই সেটা। হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব মানে কি সেটা আগে তোমাকে বলতে হবে। হ্যাপ্লয়েড জীব মানে হলো যে যে সমস্ত জীবকোষে, যে সমস্ত জীবকোষে এক সেট ক্রোমোজোম রয়েছে তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড জীব। তাহলে যে সমস্ত জীবের কোষে এক সেট ক্রোমোজোম আছে তাকে আমরা বলবো কি? হ্যাপ্লয়েড জীব। তাহলে এই হ্যাপ্লয়েড জীবগুলো, সেটা পুরুষ হোক বা স্ত্রী হোক, হ্যাপ্লয়েড পুরুষ জীব যদি হয় তারা যখন জনন কোষ তৈরি করবে সেটা হলো কিন্তু হ্যাপ্লয়েড। বা হ্যাপ্লয়েড স্ত্রী উদ্ভিদ তারা যখন জনন কোষ তৈরি করবে সেটাও কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে এই জনকোষ পুরুষ হলে শুক্রাণু আর স্ত্রী হলে ডিম্বাণু। তাহলে এরা যখন আবার আহ, মিলিত হবে এবং মিলিত হয়ে জাইগোট গঠন করবে, জাইগোট হবে ডিপ্লয়েড, জাইগোটটা হবে ডিপ্লয়েড। হ্যাঁ, আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজন ঘটে শুধুমাত্র ডিপ্লয়েড জনন মাতৃকোষে। যেহেতু জাইগোট ডিপ্লয়েড, ডিপ্লয়েড মাতৃকোষ হয়ে যাবে, যেহেতু জাইগোটটা হবে কি? ডিপ্লয়েড। হ্যাঁ, এই কারণে হবে এই জাইগোটে মায়োসিস ঘটবে। আর যেগুলো হলো জনন কোষ ছিল শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলো তো জনন কোষ, হ্যাপ্লয়েড জনন কোষ, তাহলে সেগুলোতে কখনো মায়োসিস ঘটে না। আর যখন এই হ্যাপ্লয়েড জীবগুলোই যখন জনন কোষ তৈরি করে, আর জনন কোষ মিলনের ফলে যে জাইগোট তৈরি করে, সে জাইগোটটা ডিপ্লয়েড হয়ে যাওয়ার কারণে তখন মায়োসিস ঘটে। আর মায়োসিস ঘটলে তখন কি হবে?
এই জাইগোটটা বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে আবার হ্যাপ্লয়েড কোষে ফিরে আসবে। সেই হ্যাপ্লয়েড কোষগুলো আবার বৃদ্ধি লাভ করে আবার হ্যাপ্লয়েড জীব গঠন করবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে অ্যান্সার গুলো দিতে হবে। খ নম্বর, হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয় তার গুরুত্ব লিখো। তাহলে দুই নম্বর যে খটা আছে, হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয় তার গুরুত্ব লিখো। এটা কি অ্যান্সার দিবা? এখানে একটা বলা হয়েছে হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষ। হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয়, এটা হলো একটা কথা। আর গুরুত্ব বলে একটা কথা আছে। তাহলে এই প্রথম যে অংশটা, এই অংশটা কোন বিভাজন হতে পারে? স্যার মাইটোসিস। গুড, মাইটোসিস। তাহলে হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষ মানে তার প্রত্যেকটা কোষই হবে তোমার হ্যাপ্লয়েড কোষ। আর আমরা জানি কি হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না, তাই না? তাহলে অবশ্যই সেটা মাইটোসিস বিভাজন হবে। তাহলে মাইটোসিস বিভাজন লিখলা, মাইটোসিস বিভাজনের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা, এবার আমরা আসবো তিন নম্বর যে খটা আছে সেটা, হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না কেন? তাহলে এখানে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে আর মায়োসিস ঘটে না কেন, এটা আরেকটা কোশ্চেন। হ্যাপ্লয়েড কোষের এক সেটই তো ক্রোমোজোম থাকে, এক সেট থাকে। আর ওইটার মায়োসিস করলে তো স্যার আরো কমে কি হয়, এই কারণে মাইটোসিস। হ্যাঁ, ওটাই তো ডিটেলস বলতে পারো কেন মায়োসিস ঘটে না। আমরা বলেছিলাম কি এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে কি বলা হয়? হ্যাপ্লয়েড কোষ বলে, তাই না? তাহলে এই এক সেট ক্রোমোজোমকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা, সিঙ্গেল এন দ্বারা প্রকাশ করি। তাহলে যদি এই হ্যাপ্লয়েড কোষে যদি মায়োসিস বিভাজন ঘটতো, তাহলে উৎপন্ন যে অপত্য কোষগুলো হতো, সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি দাঁড়াইতো? n/2, তাই হতো না? n/2 n/2 হয়ে যেত। n/2 হয়ে যেত, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। কারণ আমরা জানি যে এক সেট ক্রোমোজোম নিয়েই তোমার হয় কোষে এক সেট ক্রোমোজোম থাকবে, আর না হলে হয় দুই সেট ক্রোমোজোম থাকবে, কিন্তু এক সেট ক্রোমোজোমের অর্ধেক কখনোই থাকবে না। হ্যাঁ, তাহলে তো সেটা হবে না, মানে প্রকৃত কোষই হবে না। এক সেট ক্রোমোজোমের যদি মনে করো আমাদের একটা হ্যাপ্লয়েড কোষ, মনে করো শুক্রাণু বা ডিম্বাণু, আমরা জানি শুক্রাণু বা ডিম্বাণুতে এক সেট করে ক্রোমোজোম থাকে। আর এই শুক্রাণু ডিম্বাণুর এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু হলো মানুষের ক্ষেত্রে 23। তাহলে এখন যদি এই হ্যাপ্লয়েড কোষ মানে শুক্রাণু বা ডিম্বাণুতে যদি মায়োসিস বিভাজন ঘটতো, তাহলে উৎপন্ন অপত্য কোষ যেটা দাঁড়াইতো সেটা হয়তো 11.5। এন মানে 23, 23/2 মানে 11.5। তাহলে 11.5 যে একটা ক্রোমোজোমাল সেট, এটা কি কখনো হবে? হবে না। এই জন্য এভাবে বলতে হবে যে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে, এটা বললা। তারপর বললা যে এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু এন। আর যখন এই হ্যাপ্লয়েড কোষে মায়োসিস বিভাজন ঘটে, তাহলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় n/2, যেটা কখনোই সম্ভব নয়। তো এই আর ছিল। এভাবে ঘুরতে থাকলে জীবের বৈশিষ্ট্য তো চলে যাবে। n/2 যদি আবার পরে মায়োসিস হয়, না, তাহলে n/2 তো n/4। হবেই না, n/2 তো হবেই না। ওই তো জি স্যার, এই কারণে এটা অ্যাবসার্ড। হ্যাঁ, হ্যাঁ, n/2 কখনোই হবে না, মানে ক্রোমোজোম সেট কখনোই অর্ধেক হয় না। ক্রোমোজোম সেট হয় সিঙ্গেল থাকবে, এক সেট থাকবে, অথবা দুই সেট থাকতে পারে, বা দুই বা ততোধিক সেটও থাকতে পারে। এক সেট থাকলে আমরা বলছি হ্যাপ্লয়েড, দুই সেট ক্রোমোজোম থাকলে তাকে বলবো আমরা ডিপ্লয়েড, আর দুইয়ের অধিক সংখ্যক যদি ক্রোমোজোম সেট থাকে তখন আমরা বলবো পলিপ্লয়েড। কিন্তু হাফপ্লয়েড বলে কোনো নাম নাই। হাফপ্লয়েড মানে হলো n/2। তো ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা ভালো করে পড়াশোনা করো। আর চ্যাট বক্সে সবাই এগুলো দিয়ে দাও, রোল নাম্বার গুলো দিয়ে দাও। আর তোমরা ক্লাস রেগুলার করো। কেউ কেউ দেখো যে এই শেষের দিকে এসে জয়েন করো, তাহলে তো তারা লস হইলা, আগের ক্লাসের লেকচার গুলো বুঝলা না, পরে হয়তো দেখে নাও, কিন্তু এখন পড়ানো আর পরে দেখে নাও পড়ানো একটু পার্থক্য হয়। তো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।